এইটা রাদারফোর্ড এস্টাবলিশ করলেন এই এক্সপেরিমেন্টের মধ্যে। উনি একটা নাইট্রোজেন ফয়েলকে আলফা পার্টিকেল দিয়ে হিট করেছিলেন, এগেইন রেডিও অ্যাক্টিভ সোর্স, এবং তারপর এই প্রোটনটাকে উনি আইডেন্টিফাই করেছিলেন। এইটাই প্রথম এভিডেন্স অফ নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়াসের মধ্যে যদি রিঅ্যাকশন ঘটনা হয় তাহলে এইটা একটা প্রথম এভিডেন্স অফ রিঅ্যাকশন। কি হলো না, এই আলফা পার্টিকেলটা নাইট্রোজেন গিয়ে যখন আঘাত করলো তখন সেই আলফা পার্টিকেল থেকে নাইট্রোজেন অ্যাটম সেটা অ্যাবজর্ব করলো, করে কিছু যেটা তৈরি হলো সেটা হচ্ছে সামথিং লাইক ফ্লোরিন 18, এবং সেই ফ্লোরিন 18 এর থেকে তোমার একটা প্রোটন বেরিয়ে গিয়ে যেটা পড়ে থাকছে সেটা অক্সিজেন 17। কিন্তু এই এক্সপেরিমেন্ট গুলো করতে গিয়ে রাদারফোর্ড ভদ্রলোক কিন্তু অসাধারণ ছিলেন, মানে ওনার চিন্তা ভাবনা, গেস করার ক্ষমতা। এই এক্সপেরিমেন্ট করতে করতে 1920 সালে একটা মিটিং এ উনি বললেন যে নিউক্লিয়াসের মধ্যে কোনো একটা নিউট্রাল পার্টিকেলও থাকতে পারে, কারণ মাসটাকে এক্সপ্লেইন করা যাচ্ছে না, নিউক্লিয়ার মাসটাকে এক্সপ্লেইন করা যাচ্ছে না, শুধু প্রোটন। তখন শুধু প্রোটন ধরতেন না, ওরা যেটা করতেন যে নিউক্লিয়াসের মধ্যে প্রোটনও আছে, ইলেকট্রনও আছে, এবং এর থেকে রাদারফোর্ড যেটা বললেন যে একটা নিউট্রাল পার্টিকেল আছে কিন্তু সেটা একটা কম্পোজিট অফ আ চার্জ প্রোটন, পজিটিভলি চার্জ প্রোটন এন্ড অ্যান ইলেকট্রন। তখনও কিন্তু নিউক্লিয়াসের মধ্যে 1920 সময় প্রোটন এবং ইলেকট্রনটা নিউক্লিয়াসের মধ্যে আছে, এইভাবেই বিজ্ঞানীরা ভাবনা চিন্তা করছেন। কিন্তু 1920 শেষের দিকে তার মানে কি জানা যাচ্ছে যে সায়েন্টিস্টরা জানেন যে অ্যাটমস আর ডিভিজিবল, কারণ রেডিও অ্যাক্টিভিটি এক্সিস্ট করে। আর কিছু ফান্ডামেন্টাল পার্টিকেলস বলতে ওনারা যেটা বলছেন প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস। নিউট্রনের কথা কেউ জানে না, নিউট্রন তখনও আবিষ্কার হয়। তো এর পরে যে এক্সপেরিমেন্ট গুলো শুরু হলো, এইখানে আমার কিছু ছবি দেখাচ্ছি, মানে এই কিছু ল্যাবরেটরি সেই সময় 1920 এবং তৎপরবর্তী সময়ে যে এক্সপেরিমেন্ট, তখন কিন্তু ফিয়ার্স কম্পিটিশন বিটুইন দ্য সায়েন্টিস্টস, মানে বিভিন্ন ওয়ার্ল্ড ল্যাবরেটরির মধ্যে। এইটা ক্যাভেন্ডিশ ল্যাবরেটরি ম্যানচেস্টারে, ইউনাইটেড কিংডমে। এইখানে রাদারফোর্ড কাজ করছেন, রাদারফোর্ডের সাথে চ্যাডউইক এবং আরো অন্যান্য বিখ্যাত বিজ্ঞানীরা কাজ করছেন। এইটা রেডিয়াম ল্যাবরেটরি, যেটা মাদাম কুরি প্রতিষ্ঠা করেছিলেন অনেক যুদ্ধ করে, কারণ সেই সময় মাদাম কুরিকে, এই যে গল্পটা খুব ইন্টারেস্টিং, মাদাম কুরি যত আবিষ্কারগুলি দেখা গেছে নোবেল পুরস্কারের জন্য, সেই সবগুলোই কিন্তু একটা গ্যারেজ স্পেসে ল্যাবরেটরি সেট করে নিজের হাতে করা। এই রেডিয়াম ল্যাবরেটরির জন্য ওনাকে স্পেস দেওয়া হচ্ছিল না, কারণ তখনও যদিও উনি নোবেল পুরস্কার পেয়ে গেছেন, কিন্তু মহিলা হিসেবে, মহিলা বিজ্ঞানী হিসেবে তখনও ওনাকে যতটা সম্ভব সুযোগ সুবিধা কম দেওয়া হতো। কিন্তু যাই হোক, পরবর্তীকালে উনিও অনেক লড়াই করে এই রেডিয়াম ল্যাবরেটরিটা 1914, মানে সেকেন্ড টাইম নোবেল পুরস্কার পাওয়ার পর, তখন আর লোকে ইগনোর করতে পারছে না। সেই সময় 1914 সালে মাদাম কুরি এই ল্যাবরেটরিটা শুরু করেন। আর এইটা বার্লিনের কাইজার উইলহেম ইনস্টিটিউট, এখানে অটো হান, অটো স্টার্ন, আরেকজন মহিলা লিজে মাইটনার, খুব বিখ্যাত বিজ্ঞানী, ফিজিসিস্ট। এই ভদ্রমহিলার একটা দারুণ গল্প, উনি কোনোদিন নোবেল পাননি, কিন্তু পাওয়া উচিত ছিল। ওনারই তত্ত্বের উপর নির্ভর করে, ওনার মডেলের থেকে নিউক্লিয়ার ফিশনের কি পদ্ধতিতে নিউক্লিয়ার ফিশন হয়, এটা কিন্তু লিজে মাইটনারের দেওয়া, কিন্তু সেটা উনি কোনোদিন তার জন্য নোবেল পাননি। ফিশন এটা আবিষ্কারের জন্য এক্সপেরিমেন্টালিস্ট যারা ছিলেন তারা পুরস্কারটা পেয়েছিলেন, সেখানে লিজে মাইটনার ছিলেন না। এটা একটা ট্র্যাজেডি। এই যে রেডিয়েশন ল্যাবরেটরি, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কলে, এইখানে তখন লরেন্স এবং অন্যান্য আরো বিখ্যাত লোকজনরা কাজ করছেন। তাদের মেইন এইমটা ছিল টু ডেভেলপ দ্য অ্যাক্সিলারেটরস। ওরা এটা বুঝছিলেন যে আমাদের ওই রকম স্ম্যাশিং এর জন্য আরো বেশি এনার্জির পার্টিকেল দরকার, এটা রিয়ালাইজ করেছিলেন। এবং 1929 অলরেডি লরেন্স তখন
মডেল দিয়েছেন যে একটা সাইক্লোট্রন কি করে তৈরি করা যায়, যে আমাদের এখানে ভিএসসিতে কলকাতায় যেরকম সাইক্লোট্রন আছে কি প্রিন্সিপলে তৈরি করা যায়, তার মডেলটা তখন উনি খাড়া করেছিলেন এবং 1931-32-তে উনি প্রথম এক্সপেরিমেন্টও করেন। ক্যাভেন্ডিশ ল্যাবরেটরিতেও হচ্ছিল কাজ, যে কি করে অ্যাক্সেলারেটরস তৈরি করা হয়, কিন্তু তার সব তথ্য সবার কাছে শেয়ার যে হতো তা নয়। তো যাই হোক, এরা তখন তৈরি করছেন। আর এই যে রয়্যাল ইনস্টিটিউট অফ ফিজিক্স, ইউনিভার্সিটি অফ রোম, এইখানে বসে এনরিকো ফার্মি, এমিলিও সেগ্রে এরা কাজ করে আছে। তার মানে এটা একটা অসাধারণ কম্পিটিশন তখন সারা বিশ্বে। কিন্তু মনে রাখতে হবে এই যে সময়টা, এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার 1 এর ঠিক পরের সময়টা, মানে 1920 থেকে 30 অনেক এক্সপেরিমেন্টস হয়েছে, কিন্তু সেরকম কোনো রেজাল্ট, ফান্ডামেন্টাল রেজাল্ট তখন বেরিয়ে আসেনি। ফান্ডামেন্টাল রেজাল্ট গুলো বেরোতে শুরু করেছিল এই 1930 থেকে 1940, এই জন্য এটাকে একটা স্বর্ণযুগ বলা হয় এই অ্যাটমিক স্ট্রাকচার রিসার্চে। তো আমি প্রথম আসবো যেটা, এখানে আমি কতগুলো এই এক্সপেরিমেন্টস, আইরিন এবং ফ্রেডরিক জুলিও কুরির ওপর এই এক্সপেরিমেন্ট গুলো, ওরা রেডিয়াম ইনস্টিটিউটে বসে এক্সপেরিমেন্ট করছে। দুটো এক্সপেরিমেন্টের কথা বলবো, এটা একটা সেটআপ ওনাদের। প্রথম এক্সপেরিমেন্টটা ওরা যেটা করেছিলেন সেটা পাবলিশ করেছিলেন কমতে রেন্দালফ বা রেন্দুস, যে উচ্চারণটা হোক, এটা একটি একাডেমি অফ সায়েন্স প্যারিসের, ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্সের পাবলিকেশন, সেখানে বেরিয়েছিল জার্নাল। সেটার নামটা হচ্ছে এমিশন অফ হাই স্পিড প্রোটনস বাই হাইড্রোজেনেটেড সাবস্টেন্স আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ ভেরি পেনিট্রেটিং গামা রেজ। ওরা কি করেছিলেন, এরকম একটা সোর্স, পোলোনিয়াম সোর্সের নিচে বোরন, বেরিলিয়াম, লিথিয়াম, এরা বিভিন্ন সব টার্গেট রেখেছিলেন, যার উপর আলফাগুলো এসে বম্বার্ড করছে। তো এইরকম বেরিলিয়ামটা যখন রেখেছেন, পোলোনিয়াম সোর্সের থেকে যে আলফাটা বেরোয় সেটা মোটামুটি ভাবে 5 MeV, মানে 5 × 10⁶ ইলেকট্রন ভোল্ট তার এনার্জি। এবং ওনাদের কাছে রেডিয়াম ইনস্টিটিউটে তখন এই পোলোনিয়াম আইসোলেট করে তৈরি করা এবং এটা স্ট্রং পোলোনিয়াম সোর্স, এটা একটা বিরাট ব্যাপার। রেডিয়াম ইনস্টিটিউটের হাতে তখন খুব স্ট্রং পোলোনিয়াম সোর্স আছে, অন্যদের হাতে ততটা স্ট্রং পোলোনিয়াম সোর্স নেই, এরকম ঘটনাও ছিল। তো যাই হোক, তো ওরা সেই স্ট্রং পোলোনিয়াম সোর্সের থেকে আলফা পার্টিকেল নিয়ে এই রিঅ্যাকশনটা করে বেরিলিয়াম 9 ফয়েলের উপর। এই বেরিলিয়াম 9 কি করলো, আলফাটাকে ক্যাপচার করলো, করে 13 কার্বনের একটা আইসোটোপ 13 কার্বন তৈরি করলো,